আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ে 13 নম্বর ক্লাস দিতে যাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বাজার ভারসাম্যটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। ইতিমধ্যে আমরা বাজার ভারসাম্যটা তালিকার মাধ্যমে আলোচনা করেছি। আশা করি 12 নম্বর ক্লাস দেখলে এই চিত্রের ব্যাখ্যাটা তোমাদের জন্য সহজ মনে হবে, বিষয়টা মোটেই কঠিন না। তো বাজার ভারসাম্য অলরেডি আমরা বলেছি যে বাজার ভারসাম্য কোথায় অর্জিত হয়, যেখানে ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগান পরস্পর কি হয়, সমান হয়। বাজারে যেখানে ভারসাম্য অর্জিত হয় সেখানে কোনো দ্রব্য অবিক্রিত থাকে না অথবা উদ্বৃত্ত থাকে না। মার্কেট সারপ্লাস অ্যান্ড ডেফিসিট দুটাই নেই। বাজার সাফ অবস্থা অথবা বাজার পরিষ্কার অবস্থা হিসেবে আমরা বাজার ভারসাম্যকে বলে থাকি। অর্থাৎ এমন একটা দাম এবং এমন একটা পরিমাণ নির্ধারিত হয় যেখানে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ কি হয়, সাপ্লাই হয়। কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে চাহিদা, কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে যোগান। চাহিদা সৃষ্টি করে ক্রেতা, যোগান সৃষ্টি করে বিক্রেতা। এই ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগান পরস্পর সমান যেখানে হয় সেখানে বাজারে ভারসাম্য নির্ধারিত হয়, স্থিতাবস্থা অর্জিত হয় এবং ভারসাম্য অবস্থায় যে দাম নির্ধারিত হয় সেটা হচ্ছে ভারসাম্য দাম। ভারসাম্য অবস্থায় যে পরিমাণ নির্ধারিত হয় সেটা ভারসাম্য পরিমাণ। এখন আমরা বিষয়টা চিত্রে বিশ্লেষণ করতে যাচ্ছি। চিত্র কিভাবে অঙ্কন করতে হয় বিষয়টা ভালো করে দেখো। আমি যেভাবে অঙ্কন করি সেভাবে অঙ্কন করার চেষ্টা করো এবং খাতা কলম নিয়ে তুমি কম্পিউটার অথবা মোবাইল যেভাবে ক্লাসটা তুমি দেখতেছো খাতা কলম নিয়ে বসো। ভিডিও পজ করে করে তুমি খাতায় তুলো, তাহলে তোমার এই ক্লাসটা ইফেক্টিভ হবে, ক্লাস থেকে তুমি বেনিফিটেড হবে। আমরা চিত্র অঙ্কন করতেছি, বাজার ভারসাম্যটা চিত্রে দেখাচ্ছি। তো তোমাদের পরীক্ষায় উদ্দীপকে তালিকা দেয়া থাকতে পারে, চিত্র দেয়া থাকতে পারে। আজকে যে চিত্রটা অঙ্কন করতেছি, তো তালিকা যখন দেয়া থাকবে তালিকার ভিত্তিতে তোমাকে চিত্র কি করতে হবে, অঙ্কন করতে হবে। সুতরাং চিত্রটা ভালো করে বোঝার চেষ্টা করো যে কিভাবে আমরা চিত্রটা অঙ্কন করব। প্রথম কথা হচ্ছে ভূমি বরাবর রেখা, ভূমি অক্ষ, লম্ব বরাবর রেখা, লম্ব অক্ষ আমরা অঙ্কন করলাম। এখন কাজ হচ্ছে ভূমি অক্ষে ধরা চলক দিতে হবে এবং লম্ব অক্ষের চলক কি করতে হবে, লম্ব অক্ষে দিতে হবে। ভূমি অক্ষে যে চলকটা দিব সেটা হচ্ছে কিউ। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ কিউ? এখানে কিউ বলতে কি বোঝাচ্ছে? আমরা এখানে কিউ বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড এন্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই। মানে এই কিউটা হচ্ছে চাহিদারও পরিমাণ, যোগানেরও পরিমাণ, দুটো জিনিস এখানে আসবে। যেহেতু আমাদের আলোচনা হচ্ছে বাজার ভারসাম্যের আলোচনা, তো বাজার ভারসাম্যের আলোচনাতে চাহিদা রেখা অঙ্কন করতে হবে, যোগান রেখা অঙ্কন করতে হবে। এজন্য ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড এন্ড কি, এন্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই, এন্ড কোয়ান্টিটি অফ কি, সাপ্লাই। চাহিদার পরিমাণ, যোগানেরও পরিমাণ আমরা কি করলাম, ভূমি অক্ষে ধরলাম। এই কিউ দ্বারা কোয়ান্টিটি অফ ডিমান্ড এন্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই, চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ উভয়টা কি হচ্ছে, নির্দেশিত হচ্ছে। আর লম্ব অক্ষে দ্রব্যের দাম সেটা হচ্ছে প্রাইসের পি।
আর ভূমি বরাবর রেখা, লম্ব বরাবর রেখা, ভূমি বরাবর রেখা যেখানে ছেদ করে তার নাম হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। এখন আমরা চাহিদা রেখাটা অঙ্কন করব। চাহিদা রেখাটা অঙ্কন করব। তো চাহিদা রেখাটা ডান দিকে কি হয়? নিম্নগামী। এই যে ডিডি চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হলো। ডিডি চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। কেন চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়? এটার আলোচনা পূর্বে করা হয়েছে। চাহিদা বিধিতে আমরা আলোচনা করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আবারও স্মরণ করিয়ে দিতে যাচ্ছি যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়েছে কারণ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক বিদ্যমান, এবং আমরা শিখেছি দুটি চলকের মধ্যে বিপরীত সম্পর্ক থাকলে, অর্থাৎ একটা বাড়লে আর একটা যদি কমে, অথবা একটা কমলে যদি আর একটা বাড়ে, বিপরীত সম্পর্ক যদি থাকে বা পরোক্ষ সম্পর্ক যদি থাকে, রেখাটা বাম হতে ডান দিকে কি হয়? নিম্নগামী হয়। আমরা সংক্ষেপে ডান দিকে নিম্নগামী বলি। ডান দিকে নিম্নগামী যখন বলি তখন তোমরা বুঝে নিতে হবে এটি বলা হচ্ছে বাম হতে ডান দিকে নিম্নগামী হয়। এবার আমরা যোগান রেখা অঙ্কন করব। যোগান বিধিতে আমরা পড়েছি দাম বাড়লে কোয়ান্টিটি অফ সাপ্লাই কি হয়? বাড়ে, অথবা দাম কমলে যোগানের পরিমাণ কমে। দাম বাড়লে উৎপাদনকারী বা বিক্রেতা মুনাফার আশায়, অধিক লাভের আশায় বাজারে দ্রব্যের যোগান কি করে? বাড়ায়। সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক। প্রত্যক্ষ একইমুখী সম্পর্ক। এই যে একইমুখী সম্পর্ক, উপরে উপরে একইমুখী যদি সম্পর্ক হয়, প্রত্যক্ষ সম্পর্ক যদি হয়, রেখাটা বাম হতে, এই যে বাম হতে ডান দিকে কি হয়? ঊর্ধ্বগামী হয়। এই যে এসএস যোগান রেখা ডান দিকে কি হয়েছে? ঊর্ধ্বগামী হয়েছে। এরা পরস্পর ইনট বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। ইনট বিন্দুতে ছেদ করেছে। তো ছেদ যেখানে করবে, দুটি রেখা যেখানে ছেদ করবে, মনে রাখতে হবে সেখানে দুটি রেখার মান কি হবে? সমান হবে। মানে এখানে চাহিদা এবং যোগান পরস্পর কি হবে? সমান হবে। এই ইনট বিন্দুতে, ইনট বিন্দুতে কি হবে? ইনট বিন্দুতে ডিমান্ড ইজ ইকুয়াল টু সাপ্লাই হবে। ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগান পরস্পর সমান হবে, সেজন্য ইনট বিন্দু হয়ে যাবে ভারসাম্য বিন্দু, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দুতে যে দাম নির্ধারিত হবে, এই যে দাম, কত দাম? মনে করো এটা পি নট দিলাম আমরা। তাহলে ভারসাম্য বিন্দুতে যে দাম নির্ধারিত হবে তাকে ভারসাম্য দাম বলা হয়। ভারসাম্য দাম হচ্ছে ও পি নট, ও পি নট ভারসাম্য দাম, ও পি নট। আর ভারসাম্য অবস্থায় যে পরিমাণ নির্ধারিত হবে, ভারসাম্য অবস্থায় যে পরিমাণ নির্ধারিত হবে তাকে ভারসাম্য পরিমাণ বলা হয়। এই যে ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ নট। এই ভারসাম্য পরিমাণ মানে চাহিদারও পরিমাণ, যোগানেরও পরিমাণ। এখন এতটুকু হচ্ছে ক্রেতার চাহিদা, আর বিক্রেতা এই পরিমাণ কি করেছে? দ্রব্য বাজারে যোগান দিয়েছে। এই জন্য ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগান দুটোর পরিমাণকে আমরা একসাথে বলতেছি ভারসাম্য পরিমাণ ও কিউ নট। এই পরিমাণ দ্রব্য বাজারে কি হয়েছে? বিক্রি হয়েছে। ক্রেতা ক্রয় করেছে অথবা বিক্রেতা বিক্রি করেছে, এবং কোন দামে বিক্রি বা ক্রয় হয়েছে? ও পি নট দামে। এজন্য এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। এখন প্রশ্ন হচ্ছে এই ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ কিভাবে নির্ধারিত হয়? এই কিভাবে নির্ধারিত হয় এইটা বোঝার জন্য, এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমরা একটা দাম নিব ভারসাম্যের উপরে, আর একটা দাম নিব ভারসাম্যের নিচে, নিয়ে আমরা দেখাবো বাজারে কিভাবে ভারসাম্য অর্জিত হয়। তো আমরা নিচ্ছি একটা দাম, এইটা মনে করো বাজারে দাম নির্ধারিত হলো OP1। ধরো বাজারে দাম কত? OP1 বাজারে দাম, OP1 দামে বাজারে পণ্যটা বিক্রি হচ্ছে। আমরা দেখবো এই দামে ভারসাম্য আছে কি নাই, বা না থাকলে আমরা কিভাবে ভারসাম্য অবস্থার দিকে অগ্রসর হব, বাজার কিভাবে ভারসাম্যের দিকে অগ্রসর হয়, সে বিষয়টা আমরা কিন্তু এখান থেকে বোঝার চেষ্টা করব। এখানে একটু মনোযোগ রাখতে হবে। কিন্তু
আমরা এই বিন্দুর নাম দিলাম E1, এই বিন্দুর নাম দিলাম E2। তাহলে OP1 নামে বাজারের অবস্থাটা আমি দেখাচ্ছি। আমি একটু দেখে নিই যে ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা। জি, আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। তো এখন আসুন আমরা OP1 নামে বাজারের অবস্থাটা ব্যাখ্যা করব। OP1 নামে এরকম উদ্দীপকে তোমার প্রশ্ন আসতে পারে, বলতে পারে OP1 নামে বাজারের অবস্থা কি করো, ব্যাখ্যা করো। OP1 নামে বাজারে কি প্রভাব পড়বে, OP1 নামে বাজারে কি ফলাফল দাঁড়াবে, এ ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এটার আনসারে দিব এভাবে, OP1 দামে ক্রেতার চাহিদা সমান। মনে করি OP1 নামে ক্রেতার কি চাহিদা। এখন চাহিদা কিভাবে বের করবো, চিত্র থেকে? এটার জন্য মনে রাখতে হবে চাহিদা বের করতে হলে চাহিদা রেখায় যেতে হবে। এখন রেখায় যাব কোন দিকে? উপরের দিকে কি রেখায় যাব নাকি ডান দিকে রেখায় যাব? এই বাম দিকে গেলে তো লাভ হবে না, বাম দিকে তো কিছু নাই। আমাকে উপরের দিকে যাওয়া যাবে অথবা ডান দিকে যাওয়া যাবে। কিন্তু উপরের দিকে যদি যাই, যে মানটা পাবো সেটা হবে দাম, লম্বকে ধরা চলকের মান পাবো। আর আমরা যদি ডান দিকে যাই তাহলে চাহিদার মান অথবা যোগানের মান পাবো। এখন চাহিদার মান কিভাবে পাবো? চাহিদা রেখা অনুযায়ী চাহিদার মান পাবো। চাহিদার পরিমাণ কতটুকু কে বলে দিবে? চাহিদা রেখা। আর যোগান রেখা অনুযায়ী যোগানের মান পাবো। আশা করি বুঝতে পেরেছ। চাহিদা রেখা অনুযায়ী চাহিদার মান পাবো, যোগান রেখা অনুযায়ী যোগানের মান পাবো। এবার OP1 নামে চাহিদার পরিমাণ কত? আমাকে যেতে হবে এখান থেকে ডান দিকে যেতে হবে। এই যে ডান দিকে P1 E2। আশা করে দেখতে পাচ্ছ এই যে এই দুই আঙ্গুলের দূরত্ব, হচ্ছে এই P1 E2। এতটুকু হচ্ছে কার মান? চাহিদা P1 E2। এই যে এতটুকু, এই দুই আঙ্গুলের দূরত্ব কার মান? চাহিদা P1 E2। আমরা চাহিদার মানটা পেয়ে গেছি P1 E2। আমরা কিন্তু চাহিদা রেখা অনুযায়ী চাহিদা বের করেছি। এবার OP1 দামে বিক্রেতা অথবা উৎপাদনকারী যোগান সমান কত? OP1 দামে বিক্রেতার যোগান। OP1 দামে যোগান পেতে হলে যোগান রেখায় যেতে হবে। OP1 দামে যোগান হচ্ছে P1 E1। এই যে P1 এতটুকু P1, এই যে যোগান রেখায় গেলাম। তো এইটুকু মানটা যোগানের মান P1 E1। তাহলে তোমরা বলো তো OP1 দামে বাজারে কোনটা বেশি? OP1 দামে বাজারে চাহিদা বেশি না যোগান বেশি? এখন চাহিদা বেশি না যোগান বেশিটা দেখতে হলে চিত্রতে যেতে হবে। এই যে চিত্রে P1 E2, এই রেখাটা লম্বা, এই রেখাটা তুলনামূলকভাবে কি ছোট খাটো, তাহলে বেশি কোনটা? চাহিদা বেশি। আর যোগান কি কম। তাহলে OP1 দামে বাজারের কন্ডিশন হচ্ছে OP1 দামে বাজারে কোয়ান্টিটি অফ ডিমান্ড বেশি আর কোয়ান্টিটি অফ সাপ্লাই কম। গত ক্লাসে আমরা বলেছি কোয়ান্টিটি অফ ডিমান্ড বেশি মানে বাজারে অতিরিক্ত চাহিদা বিদ্যমান। 12 নম্বর ক্লাসে এটার আলোচনা আছে। অতিরিক্ত চাহিদা বিদ্যমান যে কথা, বুঝতে হবে বাজারে যোগান কম মানে এখানে দ্রব্যের কি আছে? ঘাটতি আছে। মানে OP1 দামে বাজার ঘাটতি বিদ্যমান। তাহলে অতিরিক্ত চাহিদা যে কথা, বাজার ঘাটতি কি? একই কথা। বাজার ঘাটতি মানে দ্রব্য কম, সাপ্লাই কম, বাজার ঘাটতি। মার্কেটে দ্রব্যের সংকট, দ্রব্য কম কিন্তু ক্রেতার চাহিদা বেশি। অনেক ক্রেতা এসেছে দ্রব্যটা ক্রয় করার জন্য, কিন্তু বাজারে সে পরিমাণ দ্রব্য নাই, দ্রব্য কম, সাপ্লাই কম। এজন্য এটার নাম হচ্ছে অতিরিক্ত চাহিদা বা বাজার ঘাটতি। তাহলে আমরা
ও P1 দামে অতিরিক্ত চাহিদা বের করব। অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত চাহিদার সূত্র এটা আবারও আমরা গত ক্লাসে যাচ্ছি। গত ক্লাসে 12 নম্বর ক্লাসে এক্সেস ডিমান্ডের সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি। P1 দামে অতিরিক্ত চাহিদা হচ্ছে চাহিদা বিয়োগ যোগান, is implies excess demand is equal to চাহিদার জায়গায় চাহিদার মানটা বসাচ্ছি কত P1 into যোগানের জায়গায় যোগানের মানটা বসাচ্ছি P1 E1। এক্সেস ডিমান্ড চাহিদা P1 into যোগান P1 E1, এই যে মানটা বসাচ্ছি কোন দামে P1 দাম। এই P1 দামে চাহিদা হচ্ছে P1 into এই P1 into যোগান হচ্ছে P1 E1 এই P1 E1। P1 দামে চাহিদা যোগানের মানটা বসানো। এখন আমরা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, অতএব এক্সেস ডিমান্ড ইজ ইকুয়াল টু, বিয়োগ করতে হলে এই মানগুলো দেখে বিয়োগ করা যাবে না। এখানে যদি সংখ্যা যদি দেয়া থাকতো, মনে করো 10 বিয়োগ 6 যদি থাকতো, তাহলে আমরা 4 লিখতে পারতাম। কিন্তু এই যে মানগুলো, এই মানগুলো এভাবে কিন্তু বিয়োগ করা যাবে না। P1 থেকে P1 গেলে 0, E2 থেকে E1 গেলে E1, এরকম লেখা যাবে না। এটা লিখতে হলে কোথায় যেতে হবে? চিত্রতে যেতে হবে। চিত্রতে দেখো P1 E2 একটা রেখার মান, এতটুকু হচ্ছে P1 এখান থেকে বাদ দিতে হবে P1 E1, এই অংশটা বাদ দিতে হবে। মাইনাসের পরে যে জিনিসটা আছে এটা কি করতে হবে? বাদ দিতে হবে। P1 E1 বাদ দাও। বাদ দেওয়া মানে এই অংশটা মনে মনে মুছে ফেলো, মন থেকে মুছে ফেলো। তাহলে থাকবে কত E1 E2। বাদ দেওয়া মানে কি? এটা সরানো, সরাও। P1 E1 এই অংশটা যদি সরাই দিই, এটা কেটে দিই, যদি থাকবে কত E1 E2। তাহলে বিয়োগফল হবে E1 E2। তাহলে এই E1 E2 পরিমাণ এক্সেস ডিমান্ড অর্থনীতিতে বিরাজমান বা বাজারে কি বিরাজমান। এক্সেস ডিমান্ড অতিরিক্ত চাহিদা বিদ্যমান বাজারে। এখন আমরা আগের মতো ব্যাখ্যাটা লিখবো। এতটুকু বের করার পরে আমরা লিখবো, খাতায় লিখে নিতে পারো তোমরা, লিখবো P1 দামে E1 E2 অতিরিক্ত চাহিদা থাকার কারণে বাজারে দ্রব্যের দাম বাড়বে। আমি আবারও বলতেছি, দেখো P1 দামে অর্থনীতিতে অথবা বাজারে E1 E2 পরিমাণ অতিরিক্ত চাহিদা থাকার কারণে দ্রব্যের দাম কি হবে? বাড়বে। দ্রব্যের দাম বাড়বে, দাঁড়িয়ে দিলাম বলে দ্রব্যের দাম বাড়বে। দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা কি হবে? হ্রাস পাবে, চাহিদা হ্রাস পাবে। এই যে অতিরিক্ত চাহিদা আছে, এই অতিরিক্ত চাহিদা থাকার কারণে বাজারে ভারসাম্য অর্জন হয় নাই। বাজারে ভারসাম্য অর্জন করতে হলে এই অতিরিক্ত চাহিদা দূর হতে হবে। এই যে অতিরিক্ত চাহিদা দূর হওয়া শুরু হলো, চাহিদা হ্রাস পাচ্ছে, মানে অতিরিক্ত চাহিদা কি হচ্ছে? দূর হচ্ছে, চাহিদা হ্রাস পাচ্ছে। এই যে দাম যখন বাড়বে তখন চাহিদা কমবে। এই যে উপরে গেলে কমবে, চাহিদা কমলো, আরো উপরে গেলে আরো কমবে, আরো উপরে গেলে আরো কমবে, চাহিদা কমা শুরু হয়েছে, অতিরিক্ত চাহিদা। আবার দাম বাড়লে কোয়ান্টিটি অফ সাপ্লাই কি হবে? বাড়বে। দাম বাড়লে যোগান কি হবে? বাড়বে। এই যে এখানে যোগান কম ছিল, উপরে গেলে যোগান বাড়বে, 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 এবং চাহিদা কমবে, যোগান বাড়বে। এক পর্যায়ে এই নট বিন্দুতে পুনরায় কি হবে? ভারসাম্য অর্জিত হবে। তাহলে আমরা এই কথাটা লিখব যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা হ্রাস পাবে এবং যোগান কি হবে? বৃদ্ধি পাবে। এক পর্যায়ে চিত্রানুযায়ী এই নট বিন্দুতে পুনরায় ভারসাম্য অর্জিত হবে। আমরা P1 দামে বাজারের অবস্থা ব্যাখ্যা করেছি। P1 দামে বাজারে দ্রব্যের দাম বাড়া শুরু হয়েছে, এটা আমরা দেখিয়েছি। এখন মনে করো কোনো কারণে দ্রব্যের দাম বাজারে, এইটা নির্ধারিত OP2, এটার নাম দিলাম মনে করো আমরা E3 E4। এখন প্রশ্ন হচ্ছে OP2 দামে বাজারের অবস্থা ব্যাখ্যা করো, OP2 দামে বাজার সম্পর্কে মন্তব্য করো। তাহলে এটার আনসারটা আমরা কিভাবে লিখব? এখন তাহলে আমরা আবারও লিখব OP2 দামে। আমি লিখতেছি, দেখো
টু দামে, এই যে OP2 দামে বাজারে ক্রেতার চাহিদা কত? P2E3। ক্রেতার চাহিদা কত? P2E3। এই যে P2E3 চাহিদা বের করতে হবে চাহিদা রেখা অনুযায়ী। আমরা চাহিদা আগে বলেছিলাম P1E2, এই P1 দামে। এখন তুমি এভাবে যদি উপরে উঠো তাহলে কিন্তু ভুল হবে, কারণ এখানে যে বিন্দু আছে এটা কিন্তু যোগান রেখার বিন্দু। তো চাহিদা পেতে হলে এখন চাহিদা রেখা কিন্তু এইটা, তাহলে চাহিদা কত? P2E3। এই যে OP2 দামে বা ক্রেতার চাহিদা P2E3। OP2 দামে, OP2 দামে বিক্রেতার যোগান কত? P2E4। P2E4 তাহলে OP2 দামে বাজারে কোনটা বেশি? OP2 দামে বাজারে চাহিদা বেশি না যোগান বেশি? আমরা এই যে দুই আঙ্গুলের দূরত্ব যোগান, P2E4 এতটুকু কি? এতটুকু যোগান। আর P2E3 কি? চাহিদা। অবশ্যই যোগান বেশি, চাহিদা কি? কম। তাহলে আমরা লিখতে পারি QD লেস দেন কি? QS। অসমতার চিহ্ন যার দিকে থাকে তার মান বড় হয়। এখানে অসমতার চিহ্ন যোগানের দিকে আছে, এজন্য যোগানের মানটা কি? বড়, আর চাহিদার মানটা কি? ছোট। এখন OP2 দামে বাজারে চাহিদা হতে যোগান বেশি, তার মানে বাজারে কি আছে? অতিরিক্ত যোগান আছে, এক্সেস সাপ্লাই বাজারে বিরাজমান। তাহলে OP2 দামে বাজারে যদি এক্সেস সাপ্লাই যদি থাকে, তাহলে এক্সেস সাপ্লাই বা অতিরিক্ত যোগানের আরেকটা নাম হচ্ছে বাজারে দ্রব্য উদ্বৃত্ত রয়েছে, সারপ্লাস রয়েছে। একে বাজার উদ্বৃত্ত বলা হয়। বাজার উদ্বৃত্ত মানে হচ্ছে বাজারে অনেক দ্রব্য, অনেক যোগান বিদ্যমান, বাট সে অনুসারে বাজারে ক্রেতা নাই, দ্রব্যের কি নাই? চাহিদা নাই। এই যে চাহিদা এতটুকু, এই পরিমাণ দ্রব্য ক্রেতা ক্রয় করতে চাচ্ছে, মানে ক্রেতা কম কিন্তু অনেক বিক্রেতা বা তার দ্রব্য অনেক কি? বেশি। যে সমস্ত বিক্রেতা বাজারে আছে তাদের দ্রব্য বা যোগানটা অনেক বেশি, অনেক দ্রব্য বাজারে পড়ে আছে, সে অনুযায়ী বিক্রেতা নাই। এজন্য আমরা বলি এটা দ্রব্য কি রয়েছে? সারপ্লাস রয়েছে, উদ্বৃত্ত রয়েছে। তো সারপ্লাস যদি থাকে, এক্সেস সাপ্লাই যদি থাকে, তাহলে আমরা লিখব OP2 দামে অতিরিক্ত যোগান। অতিরিক্ত কি? যোগান। এটা হয়ে যাবে আমার ES হয়ে যাবে, এক্সেস সাপ্লাই। তো OP2 দামে অতিরিক্ত যোগান, এই অতিরিক্ত যোগান বের করার সূত্র হচ্ছে সাপ্লাই বিয়োগ ডিমান্ড, অথবা QS বিয়োগ QD লেখা যায় সূত্র, অথবা বাংলায় লিখো তোমরা যোগান বিয়োগ চাহিদা, যে কোনো একভাবে লেখলে চলবে, কোনো সমস্যা নাই। আমরা প্রতিক্রিয়া লিখলাম, S মানে সাপ্লাই, D মানে ডিমান্ড, তাহলে সাপ্লাই বিয়োগ ডিমান্ড, যোগান বিয়োগ চাহিদা। এই যে যোগানের মানটা বসাবো, S যোগানের মানটা হচ্ছে P2E4 মাইনাস ডিমান্ডের মান কত? P2E3 তো P2E4 থেকে এই P2E3 টা আমরা এখন কি করব? বিয়োগ করব। P2E4 থেকে P2E3 বিয়োগ করার জন্য আবারও আমরা চিত্রতে গেলাম। এই যে P2E4, এই দুই আঙ্গুলের দূরত্ব P2E4, এখান থেকে আমরা বিয়োগ করব P2E3, এই যে P2E3 এই মানটা বিয়োগ করব। থাকে কত? E3E4, এই অংশটা থাকে, E3E4 এই অংশটা থাকে। তাহলে বিয়োগফল হচ্ছে E3E4। বিয়োগফল মানে কি? বিয়োগফল মানে হচ্ছে এক্সেস সাপ্লাই, অতিরিক্ত যোগান। তাহলে আমরা এখন এই মন্তব্যটা লিখবো। এতটুকু বের করার পরে আমরা লিখব, অর্থনীতিতে E3E4 পরিমাণ অতিরিক্ত যোগান থাকার কারণে দ্রব্যের দাম কি হবে?
একটু থিঙ্কিং করো তোমরা, দ্রব্যের দাম কি হবে? এক্সেস সাপ্লাই আছে, অনেক দ্রব্য বাজারে পড়ে আছে, কিন্তু সে অনুযায়ী ক্রেতা নাই। তাহলে বিক্রেতা তার দ্রব্যটা তো বিক্রি করতে হবে। সে যদি তার দ্রব্যটা বাজারে ধরে রাখে, তাহলে তো তার দ্রব্যটা যদি কাঁচামাল যদি হয়, সেগুলো তো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো দ্রব্য তো ধরে রাখা তার জন্য কি ক্ষতিকর। সে চাইবে দ্রব্যটা তাড়াতাড়ি কি হোক, বিক্রি হোক। তো অবশ্যই সে এক্সেস সাপ্লাই থাকার কারণে, ক্রেতার সংখ্যা কম থাকার কারণে, আর দ্রব্যের সংখ্যা বেশি থাকার কারণে সে দ্রব্যের দামটা কি করবে, হ্রাস করবে। তাহলে আমরা লিখবো এক্সেস সাপ্লাই থাকার কারণে বাজারে দ্রব্যের দামটা কি হয়ে যাবে, কমে যাবে। দ্রব্যের দামটা ফল করবে, হ্রাস পাবে। দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পাবে। এই যে এখানে চাহিদা কম ছিল, যার কারণে বাজারে ভারসাম্য অর্জন হয় না। কারণ এই দামে তো বাজারে চাহিদা এবং যোগান সমান না। সমান কি? দুটো তো সমান না, এখানে অসমতা বিরাজ করে। সমান না, এখানেও সমান ছিল না, এখানেও সমান ছিল না। সমান না, সমান নয় মানে কি? সমান নয় মানে বাজারে ভারসাম্য নাই। তো বাজারে ভারসাম্য নাই, তাহলে কি হতে পারে? হয় চাহিদা বেশি অথবা যোগান বেশি। তো চাহিদা বেশি যদি হয়, এই বেশি চাহিদা দূর করতে হবে ভারসাম্যের জন্য। যোগান বেশি হলে সেই বেশি যোগানটা দূর করতে হবে ভারসাম্যের জন্য। এই যে দূর কিভাবে হচ্ছে, দেখো দূরটা কিভাবে হচ্ছে। এই যে এখানে কেন ভারসাম্য হলো না? বেশি যোগান থাকার কারণে আর কম চাহিদা থাকার কারণে। এই যে যখন কমলো, তখন কিন্তু দাম কমার কারণে অনেকেই এখন দ্রব্যটা ক্রয় করতে চাইবে। ক্রেতা চাহিদা কম ছিল, এইটা তখন দাম যখন কমবে, এই দেখো এটা বাড়তেছে, আরো কমলে আরো বাড়বে। রেখাটা লম্বা হচ্ছে না, এই যে আরো বাড়বে, চাহিদা বাড়তেছে। এই চাহিদা এখানে যখন আসবে তখন ভারসাম্য অর্জিত হবে, চাহিদা বাড়বে। আর কোয়ান্টিটি অফ সাপ্লাই কি হবে? কোয়ান্টিটি অফ সাপ্লাইটা হ্রাস পাবে। কিন্তু দাম কমলে যোগান কমে, যোগান বৃদ্ধিতে পড়ে এসেছে, দাম কমলে যোগান কমে, এই যে দাম কমতেছে, যোগান কমতেছে। এই এখানে বেশি যোগান ছিল, দাম যখন কমবে তখন কিন্তু যোগান হ্রাস পাবে, আরো হ্রাস পাবে। কারণ দাম কমার কারণে অনেকে দ্রব্যটা উৎপাদন কমিয়ে দিবে, বাজারে যোগান কমিয়ে দিবে। এজন্য দাম কমলে যোগান কমবে, এক্সেস সাপ্লাইটা কি হবে? এক্সেস সাপ্লাইটা দূর হবে। এই E3 E4 পরিমাণ এক্সেস সাপ্লাই আর এখানে থাকবে না। ইনট বিন্দুতে ভারসাম্য কি হবে? অর্জিত হবে। তাহলে ব্যাখ্যাটা শুধুমাত্র তোমার এই কথাটা লিখতে হবে এখানে, যে অর্থনীতিতে E3 E4 পরিমাণ অতিরিক্ত যোগান থাকার কারণে বাজারে দ্রব্যের দাম কমবে, ফলে চাহিদা বাড়বে এবং বিক্রেতার যোগান হ্রাস পাবে। এভাবে এক পর্যায়ে চিত্রানুযায়ী ইনট বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে। শেষ। এখন আমরা অপিনট দামে বাজারের অবস্থাটা ব্যাখ্যা করব। অপিনট দামে বাজারের অবস্থাটা কি? অপিনট দামে বা অপিনট দামে ক্রেতার চাহিদা হচ্ছে অপিনট দামে ক্রেতার চাহিদা ইজ ইকুয়াল টু পি ডট ইনট। এই যে পি ডট অপিনট দামে বিক্রেতার যোগান কত? পি নট ইনট। যোগান ও পি নট ইনট, কারণ যোগান দেখা, যোগান রেখা অনুযায়ী যোগান নির্ধারিত হয়েছে, চাহিদা রেখা অনুযায়ী চাহিদা নির্ধারিত হয়েছে, পি নট ইনট। তাহলে অপিনট দামে বাজারে চাহিদা এবং যোগান পরস্পর কি সমান? চাহিদা এবং যোগান পরস্পর সমান, তার মানে কি বাজারে কি হবে? ভারসাম্য। বাজারে ভারসাম্য যদি দেখাতে হয়, এটা যদি প্রমাণ করতে হয়, তাহলে এক্সেস সাপ্লাই এর মান শূন্য হতে হবে, এক্সেস ডিমান্ডের মান কত হতে হবে? শূন্য হতে হবে। তাহলে আমি দেখলাম অপিনট দামে অতিরিক্ত যোগান, এক্সেস সাপ্লাই ইজ ইকুয়াল টু অপিনট দামে অতিরিক্ত যোগান, এক্সেস সাপ্লাই ইজ ইকুয়াল টু সাপ্লাই বিয়োগ ডিমান্ড। সাপ্লাই
পি নট ই নট মাইনাস ডিমান্ড কত, পি নট ই নট। তাহলে এক্সেস সাপ্লাই কত হয়ে গেল? শূন্য হয়ে গেল। এক্সেস সাপ্লাই নাই, এক্সেস সাপ্লাই শূন্য। আবার আমরা লিখব, আবার এক্সেস ডিমান্ড ইজ ইকুয়াল টু ডিমান্ড বিয়োগ সাপ্লাই ইজ ইমপ্লাইজ এক্সেস ডিমান্ড ইজ ইকুয়াল টু ডিমান্ডের মান কত, ডিমান্ডের মান পি নট ই নট, সাপ্লাই কত, পি নট ই নট। অতএব এক্সেস ডিমান্ড ইজ ইকুয়াল টু শূন্য। তার মানে অপিনট দামে অতিরিক্ত যোগানের পরিমাণ শূন্য এবং অতিরিক্ত চাহিদার পরিমাণ শূন্য। তাহলে অপিনট দামে বাজারে অতিরিক্ত চাহিদাও নাই, অতিরিক্ত যোগানও নাই, অর্থাৎ অপিনট দামে বাজারে ভারসাম্য অর্জিত হয়েছে। ফলে অপিনট হচ্ছে ভারসাম্য দাম, একটা স্থির দাম, একটা নির্দিষ্ট সময়ে এই দামটা কি থাকবে, স্থির থাকবে। এবং অকিউনট হচ্ছে ভারসাম্য পরিমাণ বাজারে নির্ধারিত হয়েছে, একটা স্থির মান কি হয়েছে, নির্ধারিত হয়েছে, স্থিতাবস্থা অর্জিত হয়েছে। তো যেখানে ভারসাম্য অর্জিত হলো, যেখানে এক্সেস ডিমান্ড এবং এক্সেস সাপ্লাই শূন্য হলো, সেখানে কিন্তু চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে কি করেছে, ছেদ করেছে। তার মানে যেখানে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করবে, সেখানে বাজারে ভারসাম্য অর্জিত হবে। এই ভারসাম্য অর্জিত হলো, এক্সেস ডিমান্ড নাই, এক্সেস সাপ্লাই নাই। তার মানে বাজারে কোনো দ্রব্য উদ্বৃত্ত নাই, কোনো দ্রব্য উদ্বৃত্ত নাই, আবার ঘাটতিও নাই। যে পরিমাণ দ্রব্যের যোগান আছে সেই পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি হয়ে গেছে। এক্সেস ডিমান্ডও শূন্য, এক্সেস সাপ্লাইও কি শূন্য, ঘাটতিও নাই, উদ্বৃত্তও নাই। এজন্য আমরা বলবো যে বাজার ভারসাম্য অবস্থায় কোনো দ্রব্য অবিকৃত থাকে না। এজন্য বাজার ভারসাম্য অবস্থাকে বলা হয় বাজার সাফ অবস্থা, বাজার পরিষ্কার অবস্থা। বাজার সাফ অবস্থা বা বাজার পরিষ্কার অবস্থা, মার্কেট ক্লিয়ারিং সিচুয়েশন। এই দামে বাজারে কোনো পণ্য কি নাই, অবিকৃত নাই, ঘাটতি নাই, উদ্বৃত্ত নাই। এজন্য ভারসাম্যের আরেকটা নাম হচ্ছে বাজার সাফ অবস্থা অথবা বাজার পরিষ্কার অবস্থা। পরীক্ষায় অনেক সময় থাকে বাজার সাফ অবস্থা বা বাজার পরিষ্কার অবস্থা বলতে কি বুঝুন, কিন্তু আমরা যখন খাতা দেখি তখন কিন্তু কোনো স্টুডেন্টের খাতা দেখে আমাদের হতবাক হতে হয়। তারা লেখে বাজার পরিষ্কার অবস্থা হচ্ছে যে সমস্ত বাজারে ময়লা আবর্জনা বিদ্যমান সে সমস্ত বাজার, ময়লা আবর্জনা অপসারণকে বাজার পরিষ্কার অবস্থা বলা হয়। এই ধরনের কথাবার্তা আমরা আজগুবি কথাবার্তা কি করে থাকি, দেখে থাকি। তো মনে রাখতে হবে, ইকোনমিক্সে এই আজগুবি কথাবার্তা লিখে কিন্তু মার্কস পাওয়া যাবে না, মার্কস পাওয়া যাবে না। সুতরাং তোমাকে পড়াশোনা করতে হবে। এখানে মন যা চায় তা লিখলে হবে না, তোমাদের অবশ্যই পড়াশোনা করে জেনে বুঝে তারপরে কি করতে হবে, লিখতে হবে। আর এ সমস্ত প্রশ্ন তো সরাসরি আসবে না, উদ্দীপক হিসেবে আসবে। সৃজনশীল প্রশ্নতে বিভিন্ন মান এখানে দেওয়া থাকবে, এখানে সংখ্যা থাকতে পারে, সংখ্যাই থাকবে, প্রতীক থাকবে, ইত্যাদি থাকবে। ইত্যাদির মাধ্যমে তোমাকে তালিকা তৈরি করা লাগতে পারে, তালিকা থেকে চিত্র অঙ্কন করা লাগতে পারে, বিভিন্ন অবস্থা কি করতে পারে, ব্যাখ্যা দিতে পারে, বা মানটা এখানে না দিয়ে এখানে এভাবে মান, এভাবে চিত্রটা থাকতে পারে। বিভিন্ন উপায়ে উদ্দীপক আসতে পারে। সুতরাং তোমাদের এই ধরনের যে প্রশ্নগুলো বোর্ডে যে এসেছে, বিভিন্ন সময় বোর্ডে যে এসেছে, বিভিন্ন বোর্ডে এ সমস্ত প্রশ্নগুলো দেখে প্র্যাকটিস করতে হবে, অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। যারা A+ এর প্রত্যাশী, 80 এর উপরে মার্কস যারা পেতে চাও, অনেক পরিশ্রম করতে হবে। ইকোনমিক্সে কিন্তু পাস করা মানে A+ পাওয়াটা খুবই সহজ, A+ পাওয়াটা খুবই সহজ, আবার ফেল করাটাও খুবই সহজ। এখন ফেল করা খুবই সহজ কেন? এই যে আজগুবি কথাবার্তা লিখে, ইচ্ছা মতো লিখে, যা ইচ্ছা তা লিখে মার্কস পাওয়া যাবে না। এখানে তোমার ফার্স্ট পেপারের ম্যাক্সিমাম প্রশ্নতে তোমাকে চিত্রভিত্তিক বিশ্লেষণ লিখতে হবে, বীজগাণিতিক ব্যাখ্যা লিখতে হবে, ম্যাথমেটিক্যাল টার্মস ব্যবহার করতে হবে। সব ম্যাক্সিমাম চিত্র দেখি, ম্যাক্সিমাম প্রশ্নের আনসারটা তোমার চিত্রের মাধ্যমে দিতে হবে। 3 মার্কে চিত্র লাগবে, 4 মার্কের ক্ষেত্রে কি লাগবে, চিত্র লাগবে। 2 মার্কের প্রশ্নতেও চিত্র দিতে হবে, যদিও 2 মার্কের প্রশ্নে চিত্রের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া লাগে না, কিন্তু 3 ও 4 মার্কে তো চিত্র লাগবেই। সুতরাং এখানে চিত্রভিত্তিক বিশ্লেষণ যদি তুমি না পড়ো, এটা যদি প্র্যাকটিস যদি না করো, পরীক্ষায় তো আনসার করাটা সম্ভব হবে না, ফাঁস করাটা তোমাদের জন্য যথেষ্ট টাফ হয়ে যাবে। আর A+ পাওয়া সহজ এই কারণে বললাম,
যে এখানে ম্যাথের মতো মার্কস কাটার সুযোগ নাই। সুতরাং এই সাবজেক্টে তোমরা কি করো, পড়াশোনা করো। এই সাবজেক্টে তোমাদের পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করলে এই সাবজেক্টটা খুবই মজার একটা সাবজেক্ট, খুবই আনন্দ পাবে পড়াশোনা করে, খুবই আনন্দ পাবে পড়াশোনা করে। আর এই সাবজেক্টের বাস্তবতা কি আছে, মিল আছে। আমরা বলে থাকি এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিমান্ডেবল সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়ে তোমরা যদি ভালো করতে পারো এইচএসসিতে, ভবিষ্যতে অনার্স করতে পারবে, মাস্টার্স করতে পারবে, আরো বেশি উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবে। অনার্স মাস্টার্স ইকোনমিক্সের পরে কিন্তু কেউ বেকার থাকে না, ভালো মানের চাকরি কি পেয়ে থাকে। তো আশা করি তোমাদের সেই ভবিষ্যতের এই প্ল্যানিংটা যদি ঠিকমতো তোমাদের এই লক্ষ্যমাত্রায় যদি পৌঁছাতে হয়, তাহলে এখন থেকে পড়াশোনাতে যথেষ্ট মনোযোগী হতে হবে। আমি আগামী ক্লাসে এই বাজার ভারসাম্যটা আমরা বীজগাণিতিক উপায়ে সমীকরণের ভিত্তিতে ভারসাম্য দাম ও পরিমাণ আমরা বের করব। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।